কিছু সময় পর মাঠে নামতেছে বার্সা, লা লিগার ম্যাচ, এটা 4 নম্বর ম্যাচ এই সিজনের। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। ম্যাচটা বার্সা এর যেই অস্থায়ী একটা মাঠ আছে সেখানে হবে খেলাটা। তো বার্সা এর জন্য এটা আহ, এই যে মাঠটা, যে মাঠে খেলা হবে, এটা ধারণ ক্ষমতা এত বেশি পরিমাণ না, তবে বার্সাকে খেলতে হবে। আর আমরা স্টার্টিং 11-এ দেখতেছি যে আহ, মানে এখানে রুনিকে দিয়ে দেওয়া হয়েছে, সাথে জেরার্ড মার্টিনকে দেওয়া হয়েছে। তো আমরা কোন দিকে পাবো? জেরার্ড মার্টিনকে আমরা লেফট সাইডে পাবো, কোন দিকে রাইট সাইডে পাবো। আর এরিক গার্সিয়াকে দেওয়া হয়েছে। আম, তো আমরা এই যে প্লেয়ারগুলা সেগুলোকে আমরা ব্যাক সাইডে পাবো। জুয়ান গার্সিয়া তো আছেই, এই যে যারা আছে তারা গোলকিপার এবং ব্যাক সাইডটা সামাল দিবে। আমরা কুবার্সি, পেদ্রি এবং কাস্তাদোকে মিডে পাইতেছি। এই তিনজনকে আমরা একদম প্রপার মিডই বলা যায়, তিনজনকে আমরা মিডের মধ্যে পাবো। আর সামনে তো তিনজন আছে, রাশফোর্ড, ফেরমিন এবং ফেরান তোরেস। এই যে তিনজন, এরা ফ্রন্ট লাইন সামাল দিবে। আমার কাছে মনে হয় যে এইটা একটা বাজিয়ে দেখার সুযোগ। এখানে আমি গত ভিডিওতে আমার কথা বলছিলাম যে লামিন ইয়ামালকে পাওয়া যাবে না। এখানে যেই নিউজটা দেখছিলাম, কিংবা যেই মানে নিউজ, মানে লামিন ইয়ামাল থাকবে কি থাকবে না এই সংক্রান্ত যে লেখাগুলো পড়ছিলাম, ওইখানে অনেক ধরনের দুআশা ছিল। তবে এই মুহূর্তে এসে আর দুআশার কোনো সুযোগই নাই। এখানে সে বেঞ্চের যে লিস্টটা আছে, এখানে আমরা রোনাল্ডো রাউকে দেখতেছি, লেভানডস্কি আছে, রাফিনিয়া, ক্রিস্টানসন, অলমো, বের্নালকে দেখতেছি, চেজনি, জফরি, এই প্লেয়ারটাকে দেখতেছি, ফার্নান্দেজ এবং কচেন। এই যে যারা আছে তাদেরকে আমরা মানে বেঞ্চে দেখতেছি, কিন্তু লামিনী আমাদের কোনো অস্তিত্বই নাই। অর্থাৎ সে স্টার্টিংও নাই, বেঞ্চেও নাই, তার মানে সে ম্যাচেই নাই। আর তাকে নিয়ে যেই ধরনের সংশয় ছিল সেটা সত্য হয়ে গেছে। অবশ্য সত্যটা আগেই মানে প্রকাশ হয়েছে, যদিও আমি হয়তো একটু লেটলি বলতেছি। আর এখানে লামিন ইয়ামালকে নিয়ে অনেক কথাই বলা যাবে। তাকে স্পেনে যেইভাবে ব্যবহার করছে, কিংবা তার অসুস্থতা জানার পরেও তাকে যদি কোনো প্রকার মেডিসিন দিয়ে, কিংবা মানে পেইন কিলার যেটা, এইটা দিয়ে যদি তাকে মানে সাময়িক সময়ের জন্য রেডি করা হয়, এটা কিন্তু তার জন্য দীর্ঘমেয়াদে অনেক প্রভাব ফেলবে, যেটা ফেলতেছে। এই ম্যাচেই তাকে পাওয়া যাইতেছে না, যেটা তার ইন্টারন্যাশনাল ব্রেকে তার সাথে যা হয়েছে সেইটার কারণেই এটা দাঁড়িয়েছে। এবং সামনের দিকে গিয়েও কি হয় না হয়, এই যে নিউক্যাসেলের এগেনস্টে 19 তারিখে ম্যাচ আছে, ওইখানে পাওয়া যায় কিনা সেটাও একটা সন্দেহের জায়গা থাকবে বলে আমি মনে করতেছি। তো লামিনী আমাদের ব্যাপারটা এই মুহূর্তে বাদ দিচ্ছি। এখন যাদেরকে পাইতেছি, পেদ্রি, কুবার্সি এবং কাসাদো, এই তিনটা প্লেয়ারকে মিডে পাইতেছি। আমার অবশ্যই এই তিনজনকেই পছন্দ, মানে তিনজনকে বলতে সবাইকেই পছন্দ, তবে এই যে তিনজনকে দেয়া হয়েছে পারফেক্টলি থাকবে। যদিও আমি অলমোয়ের বেলায় অনেকটাই আগ্রহী থাকি, তবে আজকের ম্যাচটাতে অবশ্যই এই যে কাসাদো, পেদ্রি, এই যে তাদেরকে দেয়া হয়েছে, মার্ক কাসাদো, পেদ্রি, এই যে তাদেরকে দেয়া হয়েছে, তারা অবশ্যই মিডটা সামাল দিবে। আমরা তাদের কাছ থেকে ভালো মানের আউটকাম পাবো বলে মনে করতেছি। তারা যথেষ্ট পরিমাণ পজিটিভ থাকবে এই ধারণা। আর ফ্রন্ট লাইনে যারা আছে তারা যদি সঠিকভাবে সেটা সামাল দিতে পারে তাহলেই হইল। মিড থেকে অনেক বেশি পরিমাণ সাপ্লাই যাবে, সেটা মানে প্রত্যাশা রাখাই যায়। আর সব থেকে বড় কথা হইতেছে যে কম্বিনেশনটা ঠিকঠাক মতো রাখতে হবে। ভ্যালেন্সিয়াকে ছোটো করে দেখার এই মুহূর্তে কোনো সুযোগ নাই। মাঠে নামার পরে তো আর কোনো প্রশ্নই থাকবে না। মাঠে নামার পরে প্রতিপক্ষ একদম সমান হয়ে যায়, সেটা তো মানে বলতেই হয়। এই মুহূর্তে হয়তো কিছুটা হলেও হিসাব নিকাশ কষা যাবে, কিন্তু মাঠে যখন নামে তখন 11 ভার্সেস 11, সেখানে আর কোনো ধরনের যদি কিন্তু থাকে না। তো বার্সা 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে এইটাই মনে করতেছি। আর জুয়ান গার্সিয়া যে এই গোলকিপারটা আছে, তার উপরে অবশ্যই ভরসা রাখতে হবে। যে বিগত যে 3টা ম্যাচ গেছে ওইখানে আমরা তাকে দেখতে পারছি, এবং আজকের ম্যাচটা সহ সামনে যে ম্যাচগুলো আসবে ওইখানে সে স্টার্টিংটা কীরকম করে না করে সেটা একটা বিষয়। আজকের যে ম্যাচটা ভ্যালেন্সিয়ার এগেনস্টে, ওইখানে যদি গার্সিয়া সে নিজেকে পজিটিভ ওয়েতে শো করতে পারে, তাহলে নিউক্যাসেলের এগেনস্টে তাকে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচটাতে গোলবারে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ থাকবে। আর আমি মনে করতেছি যে গার্সিয়া লাস্ট ম্যাচটাতে যেইভাবে খেলছে, ওইখানে তার প্রেজেন্সটা যেইভাবে ছিল, তার পারফর্ম যেভাবে ছিল, ওইগুলার কারণে আজকের ম্যাচটাতেও সে অনেক বেশি পরিমাণ মোটিভেটেড থাকবে। এবং তাকে নিয়ে যেই ধরনের ফ্রেজ হয়েছে, প্রশংসা হয়েছে, ওইগুলার সে যথাযথ প্রমাণ রাখবে বলে আমার ধারণা।
আর তার তো এখন পারফর্ম করার সময়ই, সে অবশ্যই পারফর্ম করতে হবে। তার সামনে অনেক বিগ বিগ ম্যাচ আছে, ইম্পর্টেন্ট ম্যাচগুলো আছে, ওইগুলাতে নিজেকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। আজকের ম্যাচটাতে অবশ্যই তাকে অনেক শক্তভাবেই থাকতে হবে। প্রতিটা ম্যাচই অনেক কম্পিটিটিভ, সেটা বলতে হয়। মাঠে নামার পরই সব কিছুই সমান হয়ে যায় এখানে। আর মানে ছোটো দল বড় দল কিংবা লেভেলিং যেটা আছে সেইটা ওইভাবে আর থাকে না। তো আমি আশা করতেছি যে গার্সিয়ার কাছ থেকে অনেক ভালো পরিমাণ, অনেক জেনুইন যে আউটকাম আছে সেগুলো পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ তৈরি হবে। রাশফোর্ডকে নিয়ে যদি আলাদাভাবে বলি, এই প্লেয়ারটার অবশ্যই সময়ের প্রয়োজন আছে। তবে সে যে বার্সাতে আসছে, আসার পরে যথেষ্ট পরিমাণ মানে সে বার্সাতে আসার পরে অনেক সময় পাইছে। সে মোটামুটি অনেকটাই সময় সে সে এই বার্সার যে পরিবেশটা আছে, বার্সা কোন স্টাইলে খেলতে চায় না চায় এবং ট্রেনিং গ্রাউন্ডে যে সময় দেওয়ার বিষয়টা, ওইখানে সে যথেষ্ট পরিমাণ সময় পাইছে বলে আমি মনে করতেছি। যথেষ্ট বলতে আসলে সে যেহেতু নতুন আসছে, ইতিমধ্যে অফিসিয়ালি 3টা ম্যাচ শেষ হয়েছে আর এখন 4 নম্বর ম্যাচটা, তো যথেষ্ট বলাটা হয়তো মানে ঠিক হবে না। আমি যদিও বলছি, তবে আমার কথাটা আমি উইথড্র করতেছি। যথেষ্ট এই মুহূর্তে বলা যাবে না, তাকে আরও সময় দিতে হবে। সে আজকের ম্যাচটা খেলুক এবং নিউক্যাসলের এগেইনস্টে যদি তাকে দেখা যায় সেখানেও সে সময় পাবে, এবং সামনের দিকে যে ম্যাচগুলো আছে ওইখানে হয়তো তার সময় পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তখন ধীরে ধীরে যখন 8টা 9টা ম্যাচ চলে যাবে, লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং টোটাল কম্পিটিশন মিলিয়ে, তখন হয়তো তাকে বলা যাবে যে সে মোটামুটি একটা সময় পেয়ে গেছে। আর সিজনের যখন মাঝামাঝি চলে আসবে তখন তো বলতেই হবে যে সে যথেষ্ট পরিমাণ সময় পাইছে। যথেষ্ট পরিমাণ সময় পাইছে কিনা সেটা বলার জন্য আরও সময়ের অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে বলতে হয় যে তার সে কীভাবে এই দলের সাথে মানিয়ে নিবে, তার কানেকশনটা সে একদম সলিডলি সে ফিট করবে, এইটার দিকে সে মনোযোগী হওয়াটা একান্ত প্রয়োজন। সে যদি এই লা লিগার ম্যাচগুলোতে নিজেকে খুব ভালোভাবে শো করতে পারে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে দেখা যাবে যে তার উপরে ভরসা রাখার পরিমাণ অটোমেটিক্যালি বেড়ে যাইতেছে। আর সব থেকে বড় কথা হইতেছে কোচ আসলে ভরসা রাখতেছে কিনা, এই জায়গাটা অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখি যে একটা প্লেয়ারকে কিনা হয়, একটা প্লেয়ারকে বাই করা হয়, আহ, তো অনেক সময় দেখা যায় কোচ তার উপরে ভরসা রাখতে পারতেছে না, কিংবা অনেক ধরনের জটিলতা তৈরি হইতে পারে। তো রাশফোর্ডের বেলা এমনটা হোক কোনোভাবেই চাই না। সে যেমন সময় পাইতেছে ওই সময়গুলোকে সে যথাযথভাবে কাজে লাগাবে বলে আমি প্রত্যাশা রাখতেছি। সব থেকে বড় কথা হইতেছে সে তার শুরুর যে সময়গুলো আছে এখনও সে ধীরে ধীরে শুরু করতেছে। এখন 4 নম্বর ম্যাচ মাত্র, সামনে ম্যাচ আছে 5 6 7 8, এরকম করে করে যখন 10টা 12টা ম্যাচ পেরিয়ে যাবে তখনই দেখা যাবে যে সে অনেকটাই মানে শুরু করে ফেলছে। তো তার সময় পাওয়া না পাওয়াটা কতটুকু পরিমাণ জোরালো হয় সেইটা তখনই আসলে আন্দাজ করতে পারা সম্ভব হবে। এবং সে বার্সাকে কতটুকু পরিমাণ বুঝতেছে, সে বার্সাকে কতটুকু পরিমাণ দিতে পারবে না পারবে, তার এই এখানে আসার পরে তার অ্যাবিলিটির পরিমাণটা কতটুকু, সেটা মেজার করা অনেক বেশি পরিমাণ সহজ হবে বলে আমি মনে করতেছি। জেরার্ড মার্টিনকে দেওয়া হয়েছে, সে লেফট ব্যাকটা সামলাবে, আমরা বালদিকে পাইতেছি না। তো জেরার্ড মার্টিনের জন্য এটা একটা বিশাল সুযোগ। সে আমার কাছে মনে হয় যে এই কম্পিটিটিভ ম্যাচটা, লা লিগার ভ্যালেন্সিয়ার এগেইনস্টের ম্যাচটাতে সে নিজেকে ভালোভাবে রাখবে। কারণ অবশ্যই অল্টারনেটিভ যেটা আছে সেটা রেডি থাকাটা প্রত্যেকটা দলের জন্য ইম্পর্ট্যান্ট। আমরা বালদেকে দেখি অনেক সময় লেকিংসের মধ্যে থাকে, কিংবা সে যখন মানে অনেক সময় দেখা যায় যে সে বল নিয়ে রান করতেছে, তার রান করার কোনো আসলে লিমিট নাই, কিংবা মানে প্ল্যানলেস সে রান করতেছে, এরকম অনেক সময় দেখা যায়। তো বালদে এর পজিশনটা কিংবা বালদেকে নিয়ে অনেক ধরনের চিন্তা আমার মনের মধ্যে থাকে। যখন ম্যাচের মধ্যে দেখি তখন আমি মন থেকে চাই যে বালদে যাতে মানে মানে সামনে যাওয়ার যে বিষয়টা ওইটা থেকে একটু কম মানে একটু কম যাওয়ার দিকে নজর দেখ, বা ওইটা থেকে বিরত থাকুক। মানে টোটালি না, ফুলব্যাক যদি এটাকে হেল্প না করে তাহলে কিন্তু অ্যাটাকের বিল্ডিংটা, শেপিংটা ওইভাবে হয় না। তো এটা কিন্তু বড় বড় যেই ফুলব্যাকগুলো আছে, মানে বড় বড় বলতে যারা লিজেন্ড কিংবা যারা নিজেদেরকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে, আমি যদি উদাহরণ হিসাবে নিয়ে আসি মার্সেলয়কে নিয়ে আসতে হবে, তারপরে আরও অনেককেই নিয়ে আসতে হবে, যদিও নাম মনে পড়তেছে না। বার্সাই তো মানে জর্দি আলবার কথা হয়তো আনা যাবে। তো এই যে প্লেয়ারগুলো আছে মানে ফুলব্যাক, এরা কি করতো, এরা তো আসলে মানে এটাকে কতটুকু পরিমাণ মানে অ্যাটাকটাকে কতটুকু পরিমাণ সলিডলি বা একটু ভালোভাবে শেপ দেওয়া যায়, কিংবা ওইটাকে একটু ওয়াইড করে ধরে ধরে ধরা যায়, ওই দিকে নজর থাকতো। আমরা
জর্দি আলবা এর সাথে লিওনেল মেসির কানেকশন কিংবা লিওনেল মেসির সাথে জর্দি আলবার কানেকশন সম্পর্কে খুব ভালোভাবেই জানি, আর ওইটা দেখার আমার সৌভাগ্য হয়েছিল। এই জন্য আমি অনেকটাই প্রাউড ফিল করি বলে আমি মনে করব, কারণ জর্দি আলবাকে দেখছি বলে এই মুহূর্তে আমি উদাহরণটা টানতে পারতেছি। জর্দি আলবা এর আগেও আরও অনেকেই ছিল, কিন্তু ওনাদেরকে তো আসলে সরাসরি দেখার আমার কোনো ওইভাবে সুযোগ হয় নাই। যেহেতু জর্দি আলবাকে দেখছি, মার্সেলোকে দেখছি, দানিয়াল বেজের কথা তো অবশ্যই বলতে হবে। দানিয়াল বেজ বার্সা লিজেন্ড, তো ওনাদের কথা অবশ্যই মানে বলতে হবে। ওনারা এক একজন নিজেদেরকে কিংবদন্তি করেই রাখছে, ওনারা তো ওই পজিশনেই নিজেদেরকে বিল্ড করছে। আর ওনারা কিভাবে মানে একটা এটাকে হেল্প করতো সেইটা খুব ভালোভাবেই মানে দেখা যাইতো। এখানে আর এত বেশি করে বলার কিছু নেই, যদিও আমি বেশি বলতেও পারবো না, আমার জ্ঞানের যেই পরিধি সেটা খুবই অল্প। আমি যতটুকু পরিমাণ জর্দি আলবাকে দেখছি, মার্সেলোকে দেখছি, আমি বলতে পারি যে তারা কতটুকু পরিমাণ স্ট্রংলি অ্যাটাকার দিকে মনোযোগী হইতো, কিংবা তারা আসলে তাদের বল কন্ট্রোলিং, তাদের ক্রসিং, তাদের পাসিং স্টাইল, তারা অ্যাটাকারকে খুঁজে নিত। এটা মানে তাদের চিন্তার যে তীক্ষ্ণতা, এইটা কতটুকু পরিমাণ শার্প ছিল আসলে, এটা মানে অথেন্টিক, এটা আসলে অসাম, এটা মানে বলতেই হবে। তো এই যে এখন বালদে আছে কিংবা জেরার্ড মার্টিন আছে, তারাও যদি ওইভাবে চিন্তা ভাবনা করে কিংবা ওই ধরনের মেন্টালিটি তারা নিজেদের মধ্যে গ্রো করাতে চায়, তাহলে আমার কাছে মনে হয় যে অ্যাটাকের দিকে নজর দেওয়া অবশ্যই দরকার হবে। কিন্তু এই যে আমি বললাম বালদেকে নিয়ে আমার যে একটা দুশ্চিন্তা থেকেই যায়, কারণ অনেক সময় আমি দেখছি যে বালদের সাইডটা দিয়ে অ্যাটাকের যে অপোনেন্টের অ্যাটাকের যে বিল্ডিংটা সেইটা গড়ে ওঠে, তো এটা আসলে অনেক সময় হয়ে যায়। তো বালদেকে অনেক বেশি পরিমাণ সিরিয়াস হইতে হবে, আর বালদে এর প্রপার অল্টারনেটিভ খুব বেশি পরিমাণ দরকার, যখন তখন যাতে সাব করানো যায়। মানে বালদেকে দিয়ে কাজ হইতেছে না, সাব করাতে হবে। এইটার জন্য আমার কাছে মনে হয় যে মানে জেরার্ড মার্টিনকে প্রেফার করা হইতেছে। আর জেরার্ড মার্টিনকে আমরা পূর্বের যেই সিজন ওইখানে আমরা দেখছিলাম, এখন সে সুযোগ পাইতেছে, আমার কাছে মনে হয় যে সে সামনের দিকেও সুযোগ পাবে। তবে তার যে রিদমটা আছে সেটা ধরে রাখতে হবে নিঃসন্দেহে, কারণ পারফর্ম ছাড়া তো আসলে টিকে থাকা কোনোভাবেই সম্ভব না। আর যদি ক্রিস্টানসনকে নিয়ে বলি, ক্রিস্টানসন বেঞ্চে, আমরা ক্রিস্টানসনকে হয়তো সাবস্টিটিউট দেখলেও দেখতে পারি। সেটা যদি হয় তাহলে ভালো, আর যদি না হয় সেক্ষেত্রে যখন ভালো হবে আর কি, যখন সুযোগ আসবে তখন খেলবে। রাফিনাকে বেঞ্চে দেখতেছি কোনোভাবেই চাইনি, আমি রাফিনাকে কোনোভাবেই বেঞ্চে দেখতে চাইনি, যদিও রাফিনার কথাটা একদম শেষের দিকে বলতেছি। রাফিনাকে বেঞ্চে আমি চাইনি, কারণ লামিনী আমাল যেহেতু নাই, আমি চাইছিলাম যে রাফিনহা ওই রাইট সাইডটাতে স্টার্ট করুক, সে রাইট সাইডটাতে স্টার্ট করুক, এটা আমি চাইছিলাম। কিন্তু দেয়া হয় নাই। আমার চাওয়া পাওয়ার দাম, মূল্য হ্যান্সি ফ্লিক দিলেন না, এটা তো আসলে অনেকটাই মানে আমার কাছে মেনে না নেওয়ার মতোই। আচ্ছা যাই হোক, রাফিনাকে আমি বেঞ্চ থেকে আসতে দেখতে চাইবো অবশ্যই, তাই সে যাতে অন্ততপক্ষে 30 মিনিটস মাঠের মধ্যে থাকতে পারে। যেই প্লেয়ারগুলার খুব বেশি পরিমাণ সময় পাওয়া দরকার তার মধ্যে একজন হচ্ছে রাফিনা আমার কাছে মনে হয়, কারণ ওই প্লেয়ারের উপরে, যে কয়টা প্লেয়ারের উপরে একদম 100% ডিপেন্ড করা যাবে, ভরসা রাখা যাবে, এরকম প্লেয়ারের লিস্ট করতে হলে রাফিনার নামটা অবশ্যই নিতেই হবে। লামিনী আমালের নাম তো নিতে হবে, এটা ঠিক আছে, কিন্তু রাফিনার নামটাও নিতে হবে। এই জন্য আমি বলতেছি যে রাফিনা এর সময় পাওয়াটা দরকার। সে হয়তো বেঞ্চ থেকে আসবে, সেক্ষেত্রে হয়তো 30 মিনিটস বা 35 মিনিটস এরকম দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। আমি খুব করে চাই যে অন্ততপক্ষে সেকেন্ড হাফটা পুরোটাই যেন তাকে দেওয়া হয়। আর আর যারা আছে, অলমোকে অবশ্যই চাইবো, যদি সাবস্টিটিউট করানো হয় তাহলে এই যে প্লেয়ারগুলো আছে, রাফিনিয়া, ক্রিস্টানসেন, অলমো, এদের দিকে হয়তো মানে হ্যান্সি ফ্লিকের নজর অনেক বেশি পরিমাণ থাকবে। লেভানডস্কিকেও বেঞ্চে দেখতেছি, রোনাল্ডো রাউহোকে। তো এই যে প্লেয়ারগুলো আছে এরা তো অনেকটাই মানে হাইলাইটেড প্লেয়ার, তো তাদের সবাইকেই বেঞ্চে রাখা হয়েছে, এখানে অবশ্যই প্ল্যানিং আছে। আহ, তো কোচের প্ল্যানিংকে অবশ্যই রেসপেক্ট জানাতে হবে, কিন্তু যেই প্ল্যানিংটা আছে সেটা দেখা যাতে মাঠের মধ্যে পাওয়া যায়। সর্বোপরি 3 পয়েন্টস নিয়ে যাতে মাঠ ছাড়তে পারে, ওইটাই হইতেছে মূল কথা। রাফিনা থাকুক বেঞ্চে আর অলমো থাকুক বেঞ্চে, সেটা এত বেশি পরিমাণ মানে মানে যখন পয়েন্টের প্রশ্ন আসে তখন তো আর ম্যাটার করে না। প্লেয়াররা দলগতভাবে খেলবে, গোল আসবে, পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে, এটাই হইতেছে মূল কথা। গত ম্যাচটাতে পয়েন্ট নষ্ট করা হয়েছে, পয়েন্ট নষ্ট করা কোনোভাবেই ভালো কোনো কিছুর ইঙ্গিত বলে আমি মনে করতেছি না। তো যাদেরকে দিয়ে স্টার্ট করানো হইতেছে, আরেকটা কথা, ফেরানকে আমরা দেখি যে অনেক সহজ সুযোগ মিস করে, এইটা আসলে বাচ্চামি করার মানে সময় না, কিংবা নিজের জায়গা যদি সে পাকা করতে চায় তাহলে সহজ সহজ সুযোগগুলোকে খুব ভালোভাবেই কাজে লাগাতে হবে। আমরা গত ম্যাচটাতে দেখছি
মানে সে গত ম্যাচ অথবা এর আগের ম্যাচে আমরা দেখছি লা লিগার ম্যাচটাতে আমরা দেখছি সে ফাঁকা বা মানে শুধু জিকে সামনে সে তবুও মারছে ক্রস বারে। তো এটা কিভাবে হয়? অন্তত গোলকিপারের মানে বডির মধ্যে মারা দরকার ছিল, মানে শুটটা বলটাকে ওইখানে পড়ার দরকার ছিল। আর ওইখান থেকে কেন গোল হবে না? সে তার টেকনিক্যালিটির কিংবা তার ক্রিটিক্যালিটির, তার ক্রিয়েটিভিটি, এগুলোর প্রমাণ তো এইভাবে দিতে হবে। ফাঁকা বারে যদি সে মিস করে তাহলে আসলে তিনটা চারটা যখন ডিফেন্ডার তাকে একসাথে ঘিরে ধরবে তখন ওদেরকে কাট করে বের হয়ে কিভাবে কিক করে সে গোল বের করে নিয়ে আসবে, আমার সেটা আসলে অজানা। তবে আমি তাকে জানতে চাই, সে যাতে ভালো করুক সেদিকে আমার নজর। আমি চাই যে সে মানে সহজ গোলগুলা যাতে সহজভাবে পেয়ে যায়, মানে সহজ সুযোগগুলো কাজে লাগিয়ে সহজভাবে যাতে গোল পায়, ওইটাই হইতেছে আমার প্রত্যাশা। আর যারা আছে তাদের সবার জন্য শুভকামনা। আমি সর্বোপরি একটা ভালো ম্যাচ দেখতে চাই, ওইটাই তাকে আমার মূল উদ্দেশ্য। টিম হিসাবে খেলবে, ভালো খেলা উপহার দিবে, আর গোল তো অবশ্যই আসতে হবে, গোল আসবে, পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে। তো এটাই হইতেছে আমার প্রত্যাশা। এরিক গার্সিয়াকে আমরা দেখছি যে মানে সে, তাকে নিয়ে কোচের যেই রকম প্ল্যানিং, সে আসলে ওই প্ল্যানিংয়ের সাথে যে এখনও মানে তাকে জাস্টিফিকেশনে যাব না, কিন্তু তাকে আমরা দেখছি যে সে আসলে যেইভাবে স্টার্ট করছে কুন্দের জায়গাতে, অর্থাৎ রাইট ব্যাকে তাকে স্টার্ট করানো হয়েছিল, কিন্তু ওই জায়গা থেকে তাকে ওইখানে তাকে ব্যবহার করে যে খুব ভালো আউটকাম আসছে বা মানে তাকে ওইখানে শ্যুট করতেছে, সেটা আমার কাছে মনে হচ্ছে না। তবে সে আজকের ম্যাচটাতে কি করে, কিভাবে তাকে পজিশনিং করানো হয় বা তাকে নিয়ে আসলে কোচরা কিভাবে চিন্তা করতেছেন, এইগুলো আসলে জানতে হলে, বুঝতে হলে আমার কাছে মনে হয় যে আরও সময়ের প্রয়োজন আছে। এরিক গার্সিয়াকে নিয়ে কীভাবে বাবা বাবা হচ্ছে, এটা একটা প্রশ্ন। আর এই প্লেয়ারটা আসলে মানে তার যে ডিসিশন মেকিংটা খেলার মধ্যে, এইটা নিয়েও আমার অনেক ধরনের প্রশ্ন আছে। কারণ আমি যদি মানে যেহেতু এই কথাটা বলছি, আমার প্রশ্ন আছে, সেহেতু আমি সামান্য ইঙ্গিত দিতে চাই। আমরা গত সিজনে দেখছি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুনাকোর এগেনস্টে বার্সা যখন এওয়ে ম্যাচ মুনাকোর মাঠে খেলতে গেছে, ওইখানে সে 11 মিনিটে রেড কার্ড পেয়ে মাঠ ছাড়ছে। 11 মিনিটে রেড কার্ড পাওয়ার মতো ফাউল তাকে কে বলছে করার জন্য? সে মানে ওই মুহূর্তে যতটুকু পরিমাণ নিজেকে ক্রিয়েটিভলি প্রেজেন্ট করা চাইতো বা পসিবল হইতো ওইটা করা দরকার ছিল, কিন্তু সে সরাসরি রেড কার্ড পেয়ে মাঠ ছাড়ছিল। এটা একটা মানে পয়েন্ট হিসাবে আসবে, কিংবা একটা উদাহরণ হিসাবে আসবে। তাছাড়া তাকে নিয়ে আরও কথা বলা যেতে পারে বলে আমি মনে করতেছি। সর্বোপরি ভ্যালেন্সিয়ার এগেনস্টে বার্সা আজকে ধারণ করবে, এটা আমার প্রত্যাশা, এবং পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে।